আজকে 2026 সালে আমরা যে দুনিয়ায় বাস করি, এই দুনিয়া কিন্তু আসমান থেকে একদিনে পড়েনি। এই যে জাতিসংঘ, মানবাধিকার, সার্বভৌম রাষ্ট্র, আন্তর্জাতিক আইন, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, নেটো, ডলার, কোল্ড ওয়ার, পেট্রো ডলার, আমেরিকান হেজেমনি, সোভিয়েত ইউনিয়নের পতন, মধ্যপ্রাচ্যের আজকের মানচিত্র, আফ্রিকা আর এশিয়ার স্বাধীনতা, এগুলো আলাদা আলাদা ঘটনা মনে হলেও সবগুলোর ভিতরে রয়েছে একটা গভীর কানেকশন। এই সব কিছুর পেছনে আছে লম্বা ইতিহাস, এক ইতিহাস যেখানে আছে বিপ্লব, যুদ্ধ, জাতীয়তাবাদ, সাম্রাজ্য, বিশ্বাসঘাতকতা, প্রতিশোধ, অর্থনীতি, আদর্শ আর ক্ষমতার নির্মম খেলা। এই সিরিজে আমরা সেই ইতিহাসটাকেই খুলে দেখব। পুরাণ সাম্রাজ্যের দুনিয়া কিভাবে ভাঙল, রাজা, বাদশাহ, সাম্রাজ্য আর উপনিবেশের জায়গায় কিভাবে আসলো জাতিরাষ্ট্র, জাতীয়তাবাদ কিভাবে মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখায়, আবার সেই জাতীয়তাবাদী কিভাবে দুইটা বিশ্বযুদ্ধের আগুন জ্বালায় দিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে কিভাবে তৈরি হলো নতুন এক বিশ্ব ব্যবস্থা, আর সেই নতুন বিশ্ব ব্যবস্থার ভেতরেই কিভাবে চলতে থাকলো সুপার পাওয়ারদের মোড়লগিরি, অর্থনীতির খেলা আর সামরিক ক্ষমতার রাজনীতি। এই গল্প শুরু করতে হইলে আমাদেরকে ফিরে যেতে হবে ফরাসি বিপ্লবের দিকে। ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সের রাজাকেই সরায় নেই, এই বিপ্লব ইউরোপের মানুষের মাথার ভেতর রাজনীতি করার ভাষাটাই বদলায় দিছে। এর আগে মানুষের পরিচয় ছিল রাজা দিয়া, ধর্ম দিয়া, সাম্রাজ্য দিয়া, প্রদেশ দিয়া। মানুষ ভাবত রাষ্ট্র মানেই রাজা, দেশ মানে রাজার জমিদারি, জনগণ মানে হচ্ছে রাজার প্রজা। কিন্তু ফ্রেঞ্চ রেভলিউশন এই হিসাবটাকে পাল্টায় দিল। মানুষ নতুন কিছু শব্দ শিখল, স্বাধীনতা, সাম্য, ভ্রাতৃত্ব। মানুষ বুঝতে শুরু করলো রাষ্ট্র শুধু রাজার সম্পত্তি না, জনগণেরও। এই জায়গা থেকেই আধুনিক রাজনীতির বড় একটা দরজা খুলে যায়। এই বিপ্লবের পর ফ্রান্সের ক্ষমতায় আসে নেপোলিয়ন বোনাপার্ট, আর ঠিক এইখান থেকেই ইতিহাস নতুন দিকে মোড় নেয়। নেপোলিয়ন শুধু একজন জেনারেল ছিল না, নেপোলিয়ন ছিল সেই লোক যে ফরাসি বিপ্লবের কেয়সটাকে মিলিটারি পাওয়ারে বদলায় দিল। ফরাসি বিপ্লব ফ্রান্সকে একটা নতুন আত্মপরিচয় দিছিল, আমরা আলাদা, আমরা আধুনিক, আমরা শ্রেষ্ঠ। নেপোলিয়ন এই গর্বটাকে অস্ত্র বানাইল। সে ফরাসিদেরকে বুঝাইল, আমরা বিপ্লব করছি, আমরা পুরান দুনিয়ারে চ্যালেঞ্জ করছি, আমরা সেরা। এখন বাকি ইউরোপকেও বোঝাইতে হবে আমরা সেরা, তাদেরকেও আমাদের মতো সভ্য বানাইতে হবে। এই জাতীয় গর্ব, এই শ্রেষ্ঠত্বের বোধ থেকেই শুরু হইল নেপোলিয়নিক যুদ্ধ। একের পর এক ইউরোপীয় রাজ্য নেপোলিয়ন দখল করতে থাকল, পুরান রাজতন্ত্রকে চ্যালেঞ্জ করল, ভাঙল সামন্তবাদী কাঠামো, নতুন আইন, নতুন প্রশাসন, নতুন রাষ্ট্রচিন্তা ছড়াইল। কিন্তু আসল ঘটনা ঘটল অন্য জায়গায়। নেপোলিয়ন যেখানেই গেল, শুধু ফরাসি সৈন্য গেল না, সাথে গেল জাতীয়তাবাদের বীজ। নেপোলিয়ন ফরাসিদের শ্রেষ্ঠত্ব দেখাইতে চাইছিল, কিন্তু তার বিরুদ্ধে লড়তে গিয়া ইউরোপের অন্য জাতিগুলাও নিজেদেরকে নতুনভাবে চেনা শুরু করলো। জার্মানরা ভাবতে শুরু করলো আমরা আসলে কে, ইটালিয়ানরা ভাবতে শুরু করলো আমরা কেন এত ভাঙা ভাঙা রাজ্যে থাকবো। পোলিশ, হাঙ্গেরিয়ান, স্প্যানিশ, গ্রিক, সার্ব, ক্রোয়াট, রোমানিয়ান সবাই ধীরে ধীরে বুঝতে শুরু করলো জাতি হিসেবে এক হওয়া যায়। মানে ব্যাপারটা হইল এমন, নেপোলিয়ন ফরাসি শ্রেষ্ঠত্বের জোরে বাকি ইউরোপকে সভ্য করতে গেছিল, কিন্তু হয়তো অনিচ্ছায় সেই করতে গিয়া সেই ইউরোপ জুড়ে জাতীয়তাবাদের আগুন লাগাই দিল। এই আগুন থেকেই পরে জন্ম নেয় জার্মানি, এই আগুন থেকেই জন্ম হয় ইটালির। জাতিরাষ্ট্রের খোয়াব এখান থেকে ইউরোপের রাজনীতির বড় এক শক্তি হয়ে উঠতে থাকে। 19 শতকের মাঝামাঝি পর্যন্ত জার্মানি কোনো একক রাষ্ট্র ছিল না, জার্মানি ছিল অসংখ্য ছোট ছোট রাজ্যের জটলা। ইটালির অবস্থাও প্রায় সেই, ভাঙা ভাঙা রাজ্য, আলাদা আলাদা শাসক, ভিন্ন ভিন্ন ক্ষমতার কেন্দ্র। কিন্তু নেপোলিয়নিক যুগের পর যে জাতীয়তাবাদের ঢেউ তৈরি হইল, সেই ঢেউ জার্মানি আর ইটালির ইউনিফিকেশনের পেছনে বড় ভূমিকা রাখল। জার্মানির ক্ষেত্রে বিসমার্ক, ব্লাড অ্যান্ড আয়রন এই কৌশল অবলম্বনে ইউনিফিকেশন ঘটাইল। ইটালির গারিবাল্ডি, কাভুর আর অন্য জাতীয়তাবাদীরা ইটালিয়ান জাতিরাষ্ট্র গঠনে ভূমিকা রাখল। কিন্তু এই দুই রাষ্ট্রের জন্ম ইউরোপের পাওয়ার ব্যালেন্সকে পুরোপুরি পাল্টায় দিল। এর আগে
ইউরোপের প্রধান শক্তি ছিল ব্রিটেন আর ফ্রান্স। তাদের ছিল বিশাল উপনিবেশ, আফ্রিকা, এশিয়া, মধ্যপ্রাচ্য, সবখানেই তাদের প্রভাব। ওদিকে পুরানো কলোনিয়াল এম্পায়ার মানে স্পেন, পর্তুগাল আর ডাচ সাম্রাজ্য তখন পড়তির দিকে। নেপোলিয়ন স্পেন দখল করার পর স্প্যানিশ কলোনিগুলো ধীরে ধীরে স্বাধীন হতে শুরু করে। পর্তুগালও সাউথ আমেরিকা থেকে গুটায়ে এশিয়া, আফ্রিকার কয়েকটা কলোনিতে সীমাবদ্ধ হয়ে যায়। ডাচদের বড় দখল বলতে তখন মূলত ইন্দোনেশিয়া। তো নতুন জার্মানি আর নতুন ইটালি জাতি হিসেবে এক হইছে দেরিতে, তাই কলোনির দৌড়ে তারা পিছায় পড়ল। কিন্তু পিছিয়ে থাকতে তারা রাজি ছিল না। তারাও বাজার চাইল, সম্পদ চাইল, উপনিবেশ চাইল, সম্মান চাইল, বিশ্ব রাজনীতিতে নিজেদের জায়গা চাইল। এখান থেকেই ইউরোপে শুরু হইল নতুন প্রতিযোগিতা, এক ভয়ঙ্কর প্রতিযোগিতা। জাতীয়তাবাদ একদিকে মানুষকে এক হওয়ার শক্তি দিল, কিন্তু অন্যদিকে এই জাতীয়তাবাদী ধীরে ধীরে অহমে পরিণত হল। প্রত্যেক জাতি ভাবতে লাগলো আমরাই শ্রেষ্ঠ। ব্রিটিশরা ভাবল তারা সভ্যতার বাহক, ফরাসিরা ভাবল তারা বিপ্লবের জাতি, জার্মানরা ভাবল তারা ইউরোপের নতুন শক্তি, ইটালীয় রোমান সাম্রাজ্যের সেই হারানো গৌরব ফিরায় আনার স্বপ্ন দেখতে শুরু করল। এই জাতীয় অহমের সাথে যুক্ত হইল শিল্প বিপ্লব, যুক্ত হইল আধুনিক অস্ত্র, রেলওয়ে, মেশিন গান, যুদ্ধজাহাজ, সামরিক জোট, সাম্রাজ্যবাদ। ইউরোপ ধীরে ধীরে একটা বারুদের স্তূপে পরিণত হইল। শুধু একটা স্ফুলিঙ্গের দরকার ছিল, একটা ছোট্ট আগুন, তারপর পুরা মহাদেশ জ্বলে উঠবে। এই একই সময় আরেকটা ঘটনা পুরা দুনিয়াকে চমকায় দিল, জাপানের উত্থান। জাপান খুব দ্রুত আধুনিক হওয়া শুরু করল। তারপর 1905 সালে রাশিয়াকে হারায় দিল। একটা এশীয় শক্তি একটা ইউরোপীয় সাম্রাজ্যকে হারায় দিছে। এটা ছিল ইউরোপের আত্মবিশ্বাসের গায়ে বিরাট এক ধাক্কা। ইউরোপ ভাবত তারাই আধুনিক, তারাই শক্তিশালী, তারাই দুনিয়ার মাস্টার। কিন্তু জাপান দেখাই দিল ইউরোপের বাইরের শক্তিও ইউরোপকে হারাইতে পারে। অন্যদিকে অটোমান সাম্রাজ্য দুর্বল হইয়া পড়তেছিল। বলকানে বিদ্রোহ, আরব অঞ্চলে অস্থিরতা, ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ, সব মিলায়ে অটোমান সাম্রাজ্যকে বলা হইতেছিল ইউরোপের অসুস্থ মানুষ। এইসব দ্বন্দ্ব, প্রতিযোগিতা, জাতীয়তাবাদী অহং, সামরিক জোট আর সাম্রাজ্যবাদী সংঘর্ষ শেষ পর্যন্ত গড়াইল প্রথম বিশ্বযুদ্ধে। 1914 সালে আর্চ ডিউক ফ্রান্স ফার্ডিন্যান্ড খুন হইল। এই হত্যাকাণ্ডের পর ইউরোপের জোট রাজনীতি পুরো মহাদেশকে যুদ্ধে ঠেলে দিল। কিন্তু এই হত্যাকাণ্ড আসল কারণ না, এইটা ছিল শুধু আগুন ধরানোর সেই স্ফুলিঙ্গ। আসল বারুদ জমেছিল বহুদিন ধরেই। প্রথম বিশ্বযুদ্ধ ছিল শিল্প যুগের প্রথম ভয়ঙ্কর যুদ্ধ। ট্রেঞ্চ, মেশিন গান, ট্যাঙ্ক, রাসায়নিক অস্ত্র, মৃত্যুর কারখানা। মানুষ বুঝল আধুনিক যুদ্ধ মানেই শুধু সৈন্যের লড়াই না, আধুনিক যুদ্ধ মানেই পুরা সমাজের লড়াই, সম্পূর্ণ অর্থনীতির লড়াই, পুরা রাষ্ট্রযন্ত্রের সংঘর্ষ। কারখানা যুদ্ধের জন্য কাজ করবে, রেল লাইন যুদ্ধের জন্য কাজ করবে, বিজ্ঞান যুদ্ধের জন্য কাজ করবে, জনগণ যুদ্ধের বলি হবে। কিন্তু এই যুদ্ধ শুধু পুরান সাম্রাজ্য ধ্বংস করল না, এই যুদ্ধ জন্ম দিল নতুন রাজনৈতিক শক্তির। প্রথম বিশ্বযুদ্ধের গ্যাঞ্জামের মধ্যে 1917 সালে রাশিয়ায় বিপ্লব। লেনিনের নেতৃত্বে বলশেভিকরা ক্ষমতায় আসলো। মার্ক্সবাদ প্রথমবার রাষ্ট্রীয় ক্ষমতা পাইল। জন্ম নিল সোভিয়েত ইউনিয়ন। এইটা বিশ্ব রাজনীতির বিশাল এক মোড়। এর আগে ইউরোপের বড় দ্বন্দ্ব ছিল রাজতন্ত্র বনাম জাতীয়তাবাদ। এখন এক নতুন দ্বন্দ্ব যোগ হইল, পুঁজিবাদ বনাম সাম্যবাদ। যুদ্ধ, দারিদ্র্য, বৈষম্য আর পুঁজিবাদী সংকট দেখে ইউরোপের বহু শ্রমিক, বুদ্ধিজীবী আর বিপ্লবীরা মার্ক্সবাদের দিকে ঝুঁকল। সমাজতন্ত্র অনেকের কাছে ভবিষ্যতের প্রতিশ্রুতি হইয়া দেখা দিল। তাদের মনে হইল পুঁজিবাদ মানুষকে শোষণ করে। রাজা, বাদশাহ আর পুঁজিপতির দুনিয়ার বদলে এমন এক দুনিয়া দরকার যেখানে সম্পদ আর ক্ষমতার হিসাব নতুনভাবে হবে। এভাবেই সোভিয়েত ইউনিয়ন শুধু একটা রাষ্ট্র না, একটা আদর্শিক চ্যালেঞ্জ হিসেবেও হাজির হল। প্রথম বিশ্বযুদ্ধের পর দুনিয়ার সামনে আরেকটা ধারণা আসে, জাতিরাষ্ট্রগুলোর একটা বৈশ্বিক সমবায় সংগঠন দরকার, একটা জায়গা দরকার যেখানে রাষ্ট্রগুলো বসে কথা বলবে।
বিরোধ হইলে যুদ্ধ না করে তারা একটা সমাধান খুঁজবে। এই ধারণা থেকে তৈরি হয় লিগ অফ নেশনস বা জাতিপুঞ্জ। উদ্দেশ্য ছিল রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার জায়গা থাকবে, বিরোধের শান্তিপূর্ণ সমাধান হবে, যুদ্ধ ঠেকানো যাবে। কিন্তু সমস্যা হইল জাতিপুঞ্জের ভিত ছিল দুর্বল। বড় শক্তিগুলোর স্বার্থের সামনে এই প্রতিষ্ঠান দাঁড়াইতে পারে না। আমেরিকাও শেষ পর্যন্ত এর সদস্য হয় না। ফলে শান্তির জন্য প্রতিষ্ঠান তৈরি হলো ঠিকই, কিন্তু ক্ষমতার রাজনীতির সামনে সেই প্রতিষ্ঠান দাঁড়াইতে পারল না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ ঠেকাতে জাতিপুঞ্জ ব্যর্থ হইল। মানে আইন ছিল, প্রতিষ্ঠান ছিল, শান্তির ভাষাও ছিল, কিন্তু শক্তির রাজনীতির সামনে সবকিছুই কাগুজে হইয়া ধরা দিল। প্রথম বিশ্বযুদ্ধের শেষে জার্মানির উপর চাপায় দেওয়া হইল ভার্সাই চুক্তি। এই চুক্তি জার্মানদের কাছে ছিল অত্যন্ত অপমানজনক। জার্মানির রাজতন্ত্র ভেঙে যায়, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা শুরু হয়, জন্ম নেয় ভাইমার রিপাবলিক। কিন্তু জার্মানিকে যুদ্ধের দায় নিতে হইল, বিশাল ক্ষতিপূরণ দিতে হইল, সামরিক শক্তি কমাইতে হইল, জাতীয় মর্যাদা হারাইতে হইল। এই অপমান জার্মান সমাজের ভেতর প্রতিশোধের আগুন জ্বালায় দেয়। জার্মানদের মনে জমতে থাকলো ক্ষোভ। ওইদিকে ইতালিও মিত্রপক্ষে যোগ দিছিল, কিন্তু যুদ্ধের শেষে প্রতিশ্রুতি অনুযায়ী তারা ভূখণ্ড পায় না। ফলে ইটালির জাতীয়তাবাদীদের মধ্যেও ক্ষোভ তৈরি হইল। এই ক্ষোভ, অর্থনৈতিক সংকট আর পলিটিক্যাল কেয়সের সুযোগে ইটালিতে ক্ষমতায় আসে মুসোলিনি, জার্মানিতে হিটলার। ইউরোপে উত্থান ঘটে ফ্যাসিবাদের। অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ হইল ঠিকই, কিন্তু সেই যুদ্ধের ভেতরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ বপন হয়ে গেল। জার্মানির ভাইমার রিপাবলিক ছিল দুর্বল। অর্থনৈতিক সংকট, রাজনৈতিক সহিংসতা, জাতীয় অপমান, বেকারত্ব, দারিদ্র সব মিলায়ে গণতন্ত্রের উপর মানুষের আস্থা কমে যায়। তারপর আসে গ্রেট ডিপ্রেশন। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়। মানুষ ভাবতে থাকে এই দুর্বল গণতন্ত্র দিয়ে কিছু হবে না, একজন শক্তিশালী নেতা দরকার। এই সময় হিটলার জার্মানদের সামনে প্রতিশোধের স্বপ্ন হাজির করল। সে বলল, জার্মানিকে আবার মহান করতে হবে, ভার্সাইয়ের অপমান মুছে ফেলতে হবে, জার্মান জাতি শ্রেষ্ঠ। প্রথম বিশ্বযুদ্ধের পেছনে যেই জাতীয়তাবাদী প্রাইড কাজ করছিল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে সেটা চূড়ান্ত রূপ ধারণ করল। নাৎসিবাদ শুধু জাতীয়তাবাদ না, নেপোলিয়নের সময় যেই জাতিগত শ্রেষ্ঠত্বের ধারণা রাজনীতির অস্ত্র হইতে শুরু করছিল, নাৎসিবাদের হাতে সেটা এক দানবে পরিণত হইল। এরপর শুরু হইল দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এই যুদ্ধ দুনিয়ারে বুঝাই দিল, সভ্যতার মুখোশ পরা মানুষ নিজেরাই নিজেদের ধ্বংস করার জন্য যথেষ্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুধু ভূখণ্ড দখলের যুদ্ধ ছিল না, এটা ছিল আদর্শের যুদ্ধ, জাতিগত আধিপত্যের যুদ্ধ, বিশ্ব নেতৃত্বের যুদ্ধ। ইউরোপ ধ্বংসস্তূপে পরিণত হল, কোটি কোটি মানুষ মারা গেল, হলোকাস্টের মতো মানব ইতিহাসের ভয়াবহ অপরাধ সংঘটিত হইল। একই সময়ে ভয়াবহ দুর্ভিক্ষে ব্রিটিশ বাংলায় মারা গেল 30 থেকে 38 লক্ষ মানুষ। মানুষ দেখল আধুনিক রাষ্ট্র, আধুনিক বিজ্ঞান, আধুনিক প্রশাসন সবকিছু মিলেও মানুষকে বাঁচায় না, বরং এগুলো ব্যবহৃত হইল মানুষ মারার মেশিন বানাইতে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে পুরানা ইউরোপীয় সাম্রাজ্যগুলো দুর্বল হইয়া পড়ল। ব্রিটেন আর ফ্রান্স অর্থনৈতিকভাবে ভেঙে পড়ল। যারা একসময় দুনিয়াকে শাসন করত, তারাই এখন নিজেদের ঘর সামলাইতে হিমশিম খায়। আর নতুন সুপার পাওয়ার হয়ে উঠে আসলো দুই শক্তি, আমেরিকা আর সোভিয়েত ইউনিয়ন। এই জায়গা থেকেই শুরু হয় এক নতুন বিশ্ব ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন বিশ্ব ব্যবস্থা বলতে শুধু আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের উত্থান বোঝায় না, এর মানে আরো বড়। এর মানে হইল পৃথিবীকে নতুন কিছু নিয়ম, প্রতিষ্ঠান, নৈতিক মানদণ্ড আর ক্ষমতার কাঠামোর ভেতরে সাজানোর চেষ্টা। প্রথমত, জাতিরাষ্ট্রগুলোর বৈশ্বিক সংগঠনের ধারণা নতুনভাবে প্রতিষ্ঠিত হইল। লিগ অফ নেশনস ব্যর্থ হয়েছিল, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তৈরি হইল ইউনাইটেড নেশনস, মানে জাতিসংঘ। এর মূল ধারণা ছিল ভবিষ্যতে যেন আর বিশ্বযুদ্ধ না হয়, রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনার জায়গা থাকবে, বিরোধের সালিশ হবে,
আন্তর্জাতিক আইন তৈরি হবে। দ্বিতীয়ত, রাষ্ট্রের সার্বভৌমত্বকে স্বীকৃতি দেওয়া হইল, মানে প্রত্যেক রাষ্ট্রে নিজস্ব সীমানা থাকবে, রাজনৈতিক স্বাধীনতা থাকবে, নিজের অভ্যন্তরীণ সিদ্ধান্ত নেওয়ার অধিকার থাকবে, অন্য রাষ্ট্র সেই অধিকারকে সম্মান করতে হবে। কাগজে কলমে অন্তত এইটাই বলা হল। তৃতীয়ত, উপনিবেশিত জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার স্বীকৃতি পেতে শুরু করলো। ফলে এশিয়া আর আফ্রিকার বহু দেশ ধীরে ধীরে স্বাধীন হতে লাগলো। পুরান উপনিবেশ ধরে রাখার নৈতিক ভিত্তি দুর্বল হয়ে গেল। আগে ইউরোপীয় শক্তিগুলো বলতো তারা নাকি অসভ্য জাতিগুলারে সভ্য করতে গেছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই বয়ান আর আগের মতো চলল না। চতুর্থত, মানবাধিকারের ধারণা শক্তিশালী হইল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা, গণহত্যা, হলোকাস্ট এইসবের পর তৈরি হইল ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস। বলা হইল মানুষ শুধু রাষ্ট্রের প্রজা না, মানুষ হিসেবে তার কিছু মৌলিক অধিকার আছে, রাষ্ট্র চাইলেই সেই অধিকারগুলো কেড়ে নিতে পারে না। পঞ্চমত, যুদ্ধের মধ্যেও কিছু নিয়ম থাকবে। এই ধারণা শক্তিশালী হইল। যুদ্ধবন্দীদের সাথে কেমন আচরণ করতে হবে, বেসামরিক মানুষকে কিভাবে সুরক্ষা দিতে হবে, কোন অস্ত্র ব্যবহার করা যাবে না, এসব নিয়ে আন্তর্জাতিক চুক্তি তৈরি হইল। মানে যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থা একদিকে আইন, মানবাধিকার, সার্বভৌমত্ব আর শান্তির ভাষা তৈরি করল, কিন্তু অন্যদিকে বাস্তবে শুরু হইল সুপার পাওয়ারদের মোড়লগিরি। কাগজে শান্তি, মাঠে ক্ষমতার খেলা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর পৃথিবী দ্রুত দুইটা ব্লকে ভাগ হয়ে গেল। একদিকে আমেরিকার নেতৃত্বে হইল পুঁজিবাদী ব্লক, অন্যদিকে সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বাধীন সোশ্যালিস্ট ব্লক। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়ন জার্মানির দিকে আগাইতে আগাইতে পূর্ব ইউরোপের যেসব দেশ মুক্ত করছিল সেসব জায়গায় স্থানীয় কমিউনিস্ট পার্টিদের হাতে ক্ষমতা ছেড়ে যায়। এভাবে পোল্যান্ড, হাঙ্গেরি, রোমানিয়া, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া একে একে সোভিয়েত প্রভাবের অধীনে যায়। এমনকি জার্মানির অর্ধেক, পূর্ব জার্মানিও সোশ্যালিস্ট হয়ে যায়। এভাবেই শুরু হইল কোল্ড ওয়ার। এটা সরাসরি যুদ্ধ না, কিন্তু যুদ্ধের ভয় সবসময়ই ছিল। এটা ছিল আদর্শের যুদ্ধ, অর্থনীতির যুদ্ধ, প্রযুক্তির যুদ্ধ, অস্ত্র প্রতিযোগিতার যুদ্ধ, প্রভাব বিস্তারের যুদ্ধ। সোভিয়েত ইউনিয়ন সামনে আনলো সাম্যবাদের ডিসকোর্স। তারা বলল পুঁজিবাদ শোষণ করে, সমাজতন্ত্র সমতা। পশ্চিমারা এর বিপরীতে ইন্ডিভিজুয়াল লিবার্টির ডিসকোর্স তারা করে। তারা বলল মুক্ত বাজার অর্থনীতি, শিল্পায়ন, প্রযুক্তি, বিদেশি বিনিয়োগ আর পুঁজিবাদী অর্থনীতি উন্নতি আর স্বাধীনতার একমাত্র পথ। মানে দুই পক্ষই নিজ নিজ ভাষায় দুনিয়ারে বুঝাইতে লাগলো আমরাই ভবিষ্যৎ, আমরাই উন্নয়ন, আমরাই মুক্তি। কিন্তু বাস্তবে দুই পক্ষই নিজের প্রভাব বাড়াইতেই ব্যস্ত ছিল। একদিকে আদর্শ, অন্যদিকে ভূরাজনীতি। এই সময় আমেরিকার নেতৃত্বে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক বৈশ্বিক অর্থনীতির বড় প্রতিষ্ঠান হয়ে ওঠে। এগুলো শুধু অর্থনৈতিক প্রতিষ্ঠান না, এগুলা যুদ্ধোত্তর বিশ্ব অর্থনীতির নিয়ম বানানোর জায়গা। কে ঋণ পাবে, কোন শর্তে পাবে, কোন পথে উন্নয়ন করবে, কিভাবে অর্থনীতি চালাবে, এই সব প্রশ্নে আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক বড় বড় ভূমিকা নিতে থাকে। অন্যদিকে সোভিয়েত ব্লকের জন্য তৈরি হয় কমিকন, অর্থাৎ অর্থনীতিতেও দুনিয়া দুই ভাগ হইল। সামরিক দিক থেকেও পৃথিবী ভাগ হয়ে যায়। পশ্চিমে নেটো, পূর্বে ওয়ার্সো প্যাক্ট। একদিকে মুখে বলা হইতেছে শান্তি, আইন, মানবাধিকার, অন্যদিকে চলতেছে অস্ত্র প্রতিযোগিতা, গোয়েন্দা যুদ্ধ, প্রক্সি যুদ্ধ, প্রভাব বিস্তার। এইটাই যুদ্ধোত্তর বিশ্ব ব্যবস্থার দ্বৈত চরিত্র। বাইরে নিয়মের কথা আর ভেতরে ক্ষমতার খেলা। এরপর আমেরিকার অর্থনৈতিক আধিপত্য আরো শক্তিশালী হয় ডলারকে কেন্দ্র করে। 1971 সালে নিক্সন শকের মাধ্যমে ডলারকে স্বর্ণের সাথে সরাসরি বিনিময়ের যে ব্যবস্থা সেটা বাতিল করা হয়। আগে ডলারের পেছনে স্বর্ণের নিশ্চয়তা ছিল, কিন্তু নিক্সন সেই গোল্ড ব্যাক ডলার ব্যবস্থা শেষ করে দেয়। এরপর সৌদি আরবের সাথে সমঝোতার মাধ্যমে পেট্রো ডলার ব্যবস্থার সূচনা হয়। তেলের আন্তর্জাতিক বাণিজ্য ডলারে হইতে থাকে।
ফলে সারা বিশ্বকে ডলারের উপর নির্ভর করতে হয়। এখানে বোঝা যায় আধুনিক সাম্রাজ্য সবসময় ট্যাঙ্ক নিয়ে দেশ দখল করে না, সবসময় বন্দুক নিয়ে হাজির হয় না। কখনো সাম্রাজ্য চলে মুদ্রা দিয়া, কখনো ব্যাংক দিয়া, ঋণ দিয়া, সামরিক জোট দিয়া, উন্নয়নের ভাষা দিয়া, কখনো আবার নিয়ম বানানোর ক্ষমতার মধ্যে দিয়ে। মানে আধুনিক আধিপত্যের চেহারা আগের সাম্রাজ্যের মতো না। এখানে পতাকা কম, সিস্টেম বেশি। অন্যদিকে সোভিয়েত ব্লকের ভিতরে সংকট বাড়তে থাকে। সোশ্যালিজমের প্রতিশ্রুতি ছিল সমতা, কিন্তু বাস্তবে সেটা আমলাতন্ত্র, সেন্সরশিপ আর কর্তৃত্ববাদী শাসনে পরিণত হয়। মত প্রকাশের স্বাধীনতা সীমিত হয়, রাজনৈতিক বিরোধিতা দমন করা হয়। মানুষ ধীরে ধীরে কমিউনিজম থেকে মুখ ফিরাইতে শুরু করে। যেই স্বপ্ন ছিল শ্রমিকের মুক্তির, সেই স্বপ্ন অনেক জায়গায় রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের খাঁচায় আটকা পড়ে। 1989 সালে বার্লিন ওয়াল ভেঙে পড়ে। এইটা শুধু একটা দেয়ালের পতন ছিল না, ছিল সোভিয়েত ব্লকের পতনের প্রতীক। পূর্ব ইউরোপের দেশগুলো একে একে কমিউনিজম বাদ দেওয়া শুরু করে। অবশেষে 1991 সালে সোভিয়েত ইউনিয়ন নিজেই ভেঙে পড়ে। কোল্ড ওয়ার শেষ হয়ে যায়। ওয়ার্ল্ড অর্ডার আবার নতুনভাবে সাজতে শুরু করে। এবার দুনিয়া ঢুকে পড়ে আমেরিকান হেজেমনির নতুন এক যুগে। এই সিরিজে আমরা এই দীর্ঘ ইতিহাসটাকে ধাপে ধাপে দেখব। কিভাবে ফরাসি বিপ্লব জাতীয়তাবাদের আগুন জ্বালাইল, কিভাবে নেপোলিয়ন সেই আগুন ইউরোপ জুড়ে ছড়াইয়ে দিল, কিভাবে জার্মানি আর ইটালির জন্ম ইউরোপের পাওয়ার ব্যালেন্স পাল্টায় দিল, কিভাবে সাম্রাজ্যবাদী প্রতিযোগিতা প্রথম বিশ্বযুদ্ধে গড়াইল এবং দুনিয়াব্যাপী এর এক প্রভাব পড়ল, কিভাবে ভার্সাই চুক্তি, ফ্যাসিবাদ আর নাৎসিবাদ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পথ তৈরি করল, কিভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতিসংঘ মানবাধিকার, সার্বভৌমত্ব, আত্মনিয়ন্ত্রণ আর আন্তর্জাতিক আইনের নতুন ভাষা তৈরি হইল। আবার সেই ভাষার আড়ালেই কিভাবে চলতে থাকলো আমেরিকা আর সোভিয়েত ইউনিয়নের ক্ষমতার লড়াই। আমরা দেখব আইন কিভাবে তৈরি হয়, কিন্তু সে আইন কারা মানে আর কারা ভাঙলেও শাস্তি পায় না। আমরা দেখব উন্নয়নের ভাষা কিভাবে ক্ষমতার ভাষা হয়, মানবাধিকারের ভাষা কিভাবে ভূ রাজনীতির হাতিয়ার হয়ে ওঠে, শান্তির নামে কিভাবে সামরিক জোট দাঁড়ায়, আর স্বাধীনতার নামে কিভাবে নতুন নির্ভরতার জাল তৈরি হয়। আধুনিক বিশ্ব ব্যবস্থার সবচেয়ে বড় সত্য এইটাই। এটা একদিকে ন্যায়, আইন, মানবাধিকার আর শান্তির ভাষায় কথা বলে, কিন্তু অন্যদিকে চলে শক্তি, অর্থনীতি, সামরিক ক্ষমতা আর আধিপত্যের বাস্তবতা। এই দ্বৈততার ইতিহাস না বুঝলে আজকের দুনিয়াও বোঝা যাবে না। কারণ আজও বিশ্ব রাজনীতির প্রশ্ন একটাই, কে নিয়ম বানায়, কে নিয়ম মানে, আর কে নিয়ম ভাঙলেও শাস্তি পায় না। ওয়ার্ল্ড অর্ডার সিরিজের প্রথম এপিসোডে আমরা মানচিত্রটা দেখলাম। পরের এপিসোডগুলোতে আমরা এই মানচিত্রের প্রতিটা বাঁক, প্রতিটা যুদ্ধ, প্রতিটা চুক্তি, প্রতিটা বিশ্বাসঘাতকতা আর প্রতিটা ক্ষমতার খেলাকে আলাদা কইরা বিস্তারিতভাবে দেখব।